সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি আজ আবার নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমি এই চ্যাপ্টারের উপরে এখন যে চ্যাপ্টারটি পড়াবো, এই চ্যাপ্টারের উপরে আমি আরেকটি ক্লাস নিয়েছি, পঞ্চম অধ্যায় দেখতে হলে আলো চাই। তো এখানে চ্যাপ্টারটির কিছু অংশ বাকি ছিল। তো চলো আমরা বাকি অংশটুকু আলোচনা করি। তো আমরা আলোচনা করেছিলাম লেন্স পর্যন্ত, তাই না? আগের ক্লাসটি দেখলে অর্থাৎ পার্ট 1 দেখলে তোমরা দেখবে যে আমি লেন্স পর্যন্ত আলোচনা করেছিলাম। তো লেন্স থেকে আবার শুরু করব, আরেকটু কথা আছে লেন্সে। তো আমরা দেখি লেন্স তো দুই ধরনের আমরা দেখেছি। দেখো এখানে একটি লেন্স, এটাকে বলেছিলাম প্রধানক্ষ, তাই না? এখন এই প্রধানক্ষের সমান্তরালে যদি কতগুলো রশ্মি, আলোক রশ্মি এভাবে তুমি আপতিত করো, তাহলে কি হয় যেন এগুলি একটা বিন্দুর ভিতর দিয়ে চলে যায়, তাই না? একটা বিন্দুর ভিতর দিয়ে এই রশ্মিগুলো চলে যাবে, এই সেই বিন্দু, এটাকে বলবো আমরা প্রধান ফোকাস। প্রধান ফোকাস থেকে এই পর্যন্ত, এই মেরুবিন্দু পর্যন্ত যে দূরত্বটি আছে, এখানে এই দূরত্বটাকে আমরা বলবো ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্বকে সাধারণত এফ দ্বারা, ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করতে হয়। তো একইভাবে অবতল লেন্সেও কিন্তু একই অবস্থা। দেখো অবতল লেন্স হলো মাঝের দিকে কি থাকে, একটু চিকন থাকে আর দুই পাশে মোটা থাকে। তো এখানে এরকম যদি আমি করি, এখানে যদি কতগুলো আলোক রশ্মি এভাবে নির্গত এখানে দাও তোমরা, আপতিত হয় প্রধান অক্ষের সমান্তরালে, তাহলে কি হয়েছে, এই রশ্মিগুলো কি হবে, এখানে দেখো এভাবে ছড়িয়ে যাবে, তাই না? এখন মনে হবে কি যে একটা বিন্দু থেকে আলোগুলো ছড়িয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি এইগুলোকে যদি আমি পিছনের দিকে বর্ধিত করি, দেখো এই হলো বিন্দু, এটা হলো কি, এটা হলো অবতল লেন্সের প্রধান ফোকাস। তো এখান থেকে অর্থাৎ এই যে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত দূরত্বটি, অর্থাৎ এই দূরত্বটি হলো আমার ফোকাস দূরত্ব, ছোট হাতে এফ দ্বারা প্রকাশ করতে হয়। এখন এখানে এই দূরত্বটা যত বড় হবে, এই দূরত্বটা যত বড় হবে তার ক্ষমতা তত কম হবে। উদাহরণস্বরূপ দেখো, আমি এই দূরত্বটাকে যদি আমি এখানে 50 সেন্টিমিটার মনে করলাম, আর এই দূরত্বটাকে যদি আমি 25 সেন্টিমিটার মনে করি, তাহলে কার ক্ষমতা বেশি? দেখো এই লেন্সের ক্ষমতা নির্ণয়ের কিন্তু একটি সূত্র আছে। সেই সূত্রটি হলো কি, দেখো P সমান সমান 1/f। f কে সব সময় মিটারে প্রকাশ করে নিতে হবে। দেখো এখন এত সেন্টিমিটার সমান কত, 50 কে যদি আমরা 100 দ্বারা ভাগ দিই, তাহলে 0.5, এটা কিন্তু মিটার হয়ে গেল। এখানে দেখো 1/0.5, এই পয়েন্ট যদি উপরে যায় 10 হয়ে যায়, অর্থাৎ এটার ক্ষমতা হলো 2 ডায়াপ্টার। লেন্সের ক্ষমতার একক কি, ডায়াপ্টার। তো এখানে যদি দেখো, এখানে যদি আমি এটা করি, দেখো P সমান সমান 1/f, 1 এই 25 কে যদি 100 দ্বারা ভাগ করি, এটা কত হবে, দেখো 25/100, এটা কিন্তু মিটার হয়ে গেল। তো 0.25 মিটার। তো এখন 0.25 মিটার, এটা ভাগ করলে কত হবে জানো? এটাকে ভাগ করলে হয় 4 ডায়াপ্টার। 4 ডায়াপ্টার অর্থাৎ দেখো এখানে ছিল 25, এজন্য তার ক্ষমতা হয়েছে কত, 4। এখানে ছিল 50, তার ক্ষমতা হয়েছে 2। দেখছো তাহলে নিশ্চয়ই যেহেতু এর মান কম, তাহলে এর ক্ষমতা বেশি। তবে কথা আছে, এই অবতল লেন্সের কিন্তু ক্ষমতা মাইনাস। অবতল লেন্সের ক্ষমতা হলো মাইনাস, এখানে একটি মাইনাস দেয়, এখানে একটি মাইনাস দেয়, তাহলে এখানে একটি মাইনাস দেয়। তাহলে আমরা কি বলতাম এখানে, যে লেন্সের ফোকাস দূরত্ব যত বেশি তার ক্ষমতা তত কম। এই এতটুকু সূত্র দেখো, ছোট একটি সূত্র, এই সূত্রটা দ্বারাই কিন্তু আমাদের অঙ্ক আসে। এখান থেকে মনে রাখতে হবে কি একটা জিনিস, P সমান সমান 1/f, এবং f কে যদি মিটারে থাকে তো মিটারই হবে, আর যদি সেন্টিমিটার থাকে তাহলে 100 দিয়ে ভাগ করে ওটাকে মিটারে রূপান্তর করে তারপরে আমরা অঙ্কটা করলেই এখানে তোমরা নম্বর, পূর্ণ নম্বর পেয়ে যাবে। তো এরপরে তো
আমরা দেখলাম লেন্সের ক্ষমতা। এরপর দেখো চোখের ক্রিয়া। দেখো চোখের ক্রিয়া, চোখ কিভাবে কাজ করে। আমরা যদি একটা চোখের চিত্র অঙ্কন করি তাহলে দেখা যায় কি দেখা যায়। দেখো তো একটু, আমরা যদি একটি চোখ আঁকি, চোখে কিন্তু দেখো, চোখে একটু হাত দিয়ে দেখো তোমরা সবাই, চোখে কি আছে, একটু একটু গোল একটা রিং এর মতো অর্থাৎ মার্বেলের মতো কিন্তু গোল, তাই না? তো এই চোখটি আমাদের কাছে কিন্তু বাইরে থেকে আমরা ছোট দেখি। তোমরা যদি কারো খুলি দেখো বা মুরগি যখন বাড়িতে তোমরা কাটো, তো মুরগির চোখও কিন্তু দেখতে ছোট দেখায়, কিন্তু যখন মুরগির চোখটা বের করা হয় দেখবো ওখানে অনেক বড় গর্ত হয়ে গেছে, তাই না? তার মানে চোখের আংশিক আমরা বাইরে থেকে দেখি, আর অনেক বড় অংশটা কিন্তু এখানে একটা গোলক আছে, অক্ষি গোলক, ওই অক্ষি গোলকের ভিতরে চোখ দুটো বসানো থাকে, তাই না? তো আমরা একটা চোখে একটি উত্তল লেন্স থাকে। দেখো এভাবে একটু বড় করে আমি আঁকলাম। এভাবে এভাবে এখান থেকে অনেক নার্ভ যুক্ত থাকে, এখান থেকে অনেক নার্ভ যুক্ত থাকে। আর এই পাশে এইরকম আবার এইরকম অংশ থাকবে, এইরকম অংশ, এটা হলো আমাদের চোখ। আর এই পাশে এই জায়গাটাকে বলা হয় রেটিনা। কি বলে এই জায়গাটাকে? রেটিনা। যখন দেখো এইখান থেকে কিন্তু এতটুকু অংশ আমরা বাইরে দেখি, এতটুকু অংশ বাইরে দেখি। এই লেন্সটা এখানে যে গর্তটা, এটাকে দুইটা ভাগে ভাগ করছে, বুঝছো? এটা হলো ভিট্রিয়াস হিউমাস, এটা হলো একুয়ার। ভিতরের অংশটার নাম হলো ভিট্রিয়াস, আর এটা একুয়ার। তো এখানে যখন আলোক রশ্মি এসে আপতিত হয়, দেখো এখানে আপতিত হবে, যখন আপতিত হয় তখন এই রশ্মিগুচ্ছ, এই রশ্মি দুটো যদি আমাদের এই রেটিনার উপরে মিলে, কারণ এটা যেহেতু একটু অবতল লেন্স, তাই না, অভিসারী লেন্স, এখানে কি হবে, একটা বিন্দুতে অর্থাৎ আলোগুলি একটা বিন্দুতে মিলিত করবে। সেই মিলিত বিন্দুটি যদি আমার রেটিনার উপরে হয় তাহলে কি হবে, তাহলে এই চোখটি ভালো আছে, অর্থাৎ ওই জিনিসটি আমরা ভালোভাবে দেখতে পারবো। এখন ভালোভাবে দেখতে হলে দেখো আরেকটি জিনিস আছে, যে আমরা একটা জিনিস চোখের কাছে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কিন্তু আমরা ভালো দেখব, তার চেয়ে যদি অধিক দূরত্বে কাছে নাও, চোখের কাছে নাও, তাহলে কিন্তু ওই জিনিসটিকে আমরা ভালো দেখবো না, আবছা হয়ে যাবে। তার মানে একটা লিমিট আছে, যে সর্বনিম্ন যে দূরত্ব পর্যন্ত আমরা কোনো বস্তুকে ক্লিয়ার দেখব, স্পষ্ট দেখব, সেটাকে বলবো আমরা স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। কি বললাম? যে সর্বনিম্ন পর্যন্ত যে দূরত্ব পর্যন্ত আমরা কোনো বস্তুকে স্পষ্ট দেখব, সেই দূরত্বটাকে বলা হয় কি? স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। এবং সেটা সবার বেলায় সমান, ভালো চোখের বেলায় সেটা কত? 25 সেন্টিমিটার। এটা কিন্তু অনেক সময় অবজেক্টিভে আসে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। তো আবার তাহলে তোমাদের এখানে কথা থাকতে পারে যে তাহলে একটা দীর্ঘতম দৃষ্টি বুঝে আসে না, দীর্ঘতম দৃষ্টির কোনো লিমিট নাই, এটা যে যেরকম, অনেকের অনেক বেশি, আমার অনেকে অত বেশিও দেখে না, এটা কোনো নির্দিষ্ট সীমানা নেই। তবে ন্যূনতম দূরত্বের একটা সীমানা রয়েছে, সেটা কত? 25 সেন্টিমিটার। আবার যাদের চোখে ত্রুটি আছে তারা কিন্তু 25 সেন্টিমিটারের কাছেও দেখতে পারে। যেমন আমরা যদি লক্ষ্য করি যে যারা বৃদ্ধ, একটু বয়োবৃদ্ধ লোক, তারা কিন্তু পেপার পড়ে দেখবে বাড়িতে কি একটু দূরে করে, তাই না? আর আমরা যারা, তোমরা যারা একটু বয়স কম, তারা কিন্তু অত দূরে না, কাছে কাছে নিয়ে দেখো। তো বৃদ্ধ মানুষগুলো সাধারণত দূরের বস্তু দেখে, অর্থাৎ তাদের চোখে একটা ত্রুটি আছে। আবার যারা কাছের বস্তু, এরকম কাছে বই তোমরা যারা কাছে নিয়ে পড়ো, তাদের চোখেও কিন্তু একটি ত্রুটি আছে। যারা কাছের জিনিস দেখো, কাছে নিয়ে দেখো, তাদের হলো হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া। আর যারা দূরের জিনিস দেখে, ওই দৃষ্টির নাম হলো দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। তো আমরা দেখো এখন ওই জিনিসগুলো কেন হয়। দেখো যদি এই লেন্সের এই দূরত্বটা, এই যে দেখো দুটো আংশে এখানে মিলছে, যদি ভিতরে এসে মিলে, এখানে মিলে, তাহলে তোমার হ্রস্ব দৃষ্টি, ওই চোখ কি হবে? হ্রস্ব দৃষ্টি সম্পন্ন চোখ। আবার যদি এটা আরেকটু দূরে মিলে, তাহলে এটা হলো দীর্ঘদৃষ্টি সম্পন্ন চোখ। তো এখানে আমরা দেখি একটু লেখা আছে, এটা কেন হয়। দেখো এখানে বলছে যে চোখের ত্রুটি এবং তার প্রক্রিয়া। এখন এই ত্রুটিটা কেন হয়?
এই ত্রুটি সাধারণত দুটো কারণে হয়। এখানে দেখো হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি, এটা কেন হয়? এখানে দুটো কারণ দিয়েছে। যখন চোখ কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না, তখন চোখের এই ত্রুটিকে হ্রস্ব দৃষ্টি। আগেই বলছি আমি যে কাছের জিনিস দেখতে পাবে কিন্তু দূরের জিনিস মানুষে দেখতে পাবে না, সেটা হলো হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া। তো এরূপ চোখের দূরবিন্দু অসীম দূরত্ব অপেক্ষা, দেখো দূরবিন্দু আমি বলছি অসীমে থাকে, বিভিন্ন চোখের বিভিন্ন থাকে, অপেক্ষা খানিকটা নিকটে যখন চলে আসে, এই যে দূরবিন্দুটা তখন দূর থেকে খানিকটা নিকটে চলে আসে এবং বস্তুকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব হতে আরো কাছে আনলে অধিকতর স্পষ্ট দেখা যায়। নিম্নলিখিত দুটি কারণে এই ত্রুটি হয়। তাহলে বলছি কি যে এই যে আমার হ্রস্ব দৃষ্টি হলো দুটো কারণে হলো। কারণ দুটো কি দেখো বলছে, চোখের লেন্সের অভিসারী শক্তি বৃদ্ধি পেলে বা ফোকাস দূরত্ব কমে গেল, অর্থাৎ এই লেন্সের যদি ফোকাস দূরত্ব কমে যায় তার মানে কি, ফোকাস দূরত্ব কমে গেলে তার মানে এই রশ্মিগুলো আরো কাছে মিলিত হবে, কাছে মিলিত হলেই তোমার এই সমস্যাটা হবে, হ্রস্ব দৃষ্টি হবে। আবার কোনো কারণে অক্ষিগোলকের যদি ব্যাসার্ধটা আবার বেড়ে যায় তাহলে এটা হবে। দেখো আমি দুটো কারণ বললাম, যদি এই লেন্সটির ফোকাস দূরত্ব কমে যায় বা অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে যায় তাহলে কিন্তু এই সমস্যাটা হবে। এখন এই সমস্যাটা প্রতিকার কি? তাহলে আমার যদি এই চোখটি যদি এখানে এরকম ধরো আমি একটু মুছে ফেলি, এখানে যদি আমি এই পাশে না মিলে একটু কাছাকাছি মিলি, এখানে মিলি, তাহলে তো আমি এটা রেটিনার উপরে পড়লো না, তো সুতরাং কি হবে, এটা আমরা ক্লিয়ার দেখতে পাবো না। সেক্ষেত্রে আমাদেরকে একটি চশমা ইউজ করতে হবে। তাহলে আমাদের মূল কথাটা কি, মূল মেসেজটা হলো যে এই রশ্মিটাকে আরো একটু দূরত্ব এমন ভাবে বাড়াতে যেন এখানে মিলে, তাই না? তাহলে আমি যদি এখানে একটি অবতল লেন্স ইউজ করি, দেখো একটি অবতল লেন্স ইউজ করি, এই অবতল লেন্সে এখান থেকে আলোক রশ্মিটা কি একটু দূরে সরিয়ে দেবে। এখান থেকে দেখো, এখান থেকে যদি এইভাবে যায়, এখান থেকে যদি একটু দূরে সরে যায়, তখন দেখো এখান থেকে আলো যদি এখানে মিলে, তো এখন এখান থেকে আলো গেলে এমন ভাবে পরীক্ষা করে ডাক্তাররা তোমাকে লেন্সটা দিবে যেন এমন ভাবে এইখানে এসে মিলিত হয়, তো তোমার চোখ ভালো হয়ে গেল। বুঝতে পারতেছো যে এই চোখ তাহলে ভালো হয়ে গেল। তাহলে যে সমস্ত চোখে হ্রস্ব দৃষ্টি রয়েছে সেই সমস্ত চোখে আমাদের কি চশমা ব্যবহার করতে হবে? অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে কিন্তু যাদের হ্রস্ব দৃষ্টি রয়েছে সেই ধরনের চোখে কি করতে হবে? অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। পক্ষান্তরে যদি আমার যদি এইটা পিছনে মিলতো, দেখো এখানে ছোট করে আঁকি আমি আরেকটি চোখ, এখানে আরেকটি চোখ আমরা আঁকলাম এরকম। এখন কি হলো দেখো, এখান থেকে আলোক রশ্মি এসে কোথায় মিললো? পিছনে এখানে মিললো। তাহলে কি হলো, রেটিনার উপর তো নিশ্চয়ই পড়লো না, তাই না? রেটিনার উপরে কিন্তু পড়েনি, এখন তাহলে আমাকে কি করতে হবে? আরো কাছে আনতে হবে। এখন যদি তুমি আবার এরকম একটা লেন্স মানে অবতল লেন্স দাও তাহলে কি হবে? অবতল লেন্স দিলে কি হবে? এটা আরো পিছনে চলে যাবে, তার মানে ওই বস্তুটার আরো আবছা বা ঘোলাটে বিম্ব দেখা যাবে। তো সেক্ষেত্রে কি করতে হবে? আমাকে এর উল্টা চশমা ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে যদি আমি একটি উত্তল লেন্সের চশমা ইউজ করতাম তাহলে এই উত্তল লেন্সে কি করতো? এই উত্তল লেন্সে এই রশ্মিটাকে আরো কাছে নিয়ে আসবে। আর এখন এখান থেকে যদি রশ্মি যে আমার পিছনে মেলে, এই সামনের থেকে যে তাহলে এমন ভাবে পরীক্ষা করে দিতে হবে যাতে এখান থেকে এইভাবে মিলে, তাহলে চোখ ভালো হয়ে গেল। তাহলে যে সমস্ত লোকের চোখে দীর্ঘদৃষ্টি রয়েছে বা হাইপারমেট্রোপিয়া রয়েছে তাদেরকে কি লেন্সের চশমা দিতে হবে? তাদেরকে চশমা দিতে হবে উত্তল লেন্সের চশমা দিতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো যে একটা জিনিস যদি তুমি ভালো মতো বুঝো তাহলে কিন্তু অন্য জিনিসটা বুঝবে, কারণ সম্পূর্ণ উল্টা। তাহলে এইখানে আমরা দেখেছিলাম যে এর যদি কি হয়, ফোকাস দূরত্ব কমে যায় বা অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে যায় তাহলে হয়েছিল কি, আমার এই হ্রস্ব দৃষ্টি হয়েছিল। তাহলে এখানে তার উল্টো হবে, এখানে লেন্সের ফোকাস দূরত্ব কি হয়েছিল? বেড়ে গিয়েছে। তার মানে এই হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি কেন হবে? যদি কোনো চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে যায়, অথবা এখানে কি দেখো এখানে অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেছে তাহলে এখানে কমে যায়, ওটার সাথে এটা একটু কম্পেয়ার করলে কিন্তু আমরা বুঝতে পারবো
অর্থাৎ এই ত্রুটির প্রধান দুটো কারণ হলো কি, এর ফোকাস দূরত্ব বেড়ে যাবে অথবা অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যাবে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে। তো এক্ষেত্রে আমাদের চশমা ইউজ করতে হবে। তো আরেকটি মজার ব্যাপার দেখো, তোমাদের বলা হয়নি, যখন কোনো বস্তুকে আমরা দেখি, সেই বস্তুটি, এই কলমটি যদি এভাবে রাখি আমরা, এই চোখে কি করে জানো, চোখে কিন্তু এই বস্তুটার বিম্ব এভাবে উল্টো করে দেয়। কি করে দেয়? উল্টো করে দেয়। তাহলে তোমাদের কথা থাকতে পারে, তাহলে আমরা বস্তুকে তো উল্টো দেখি না, সোজাই তো দেখি, সোজা দেখি না। এখানে আরেকটি ঘটনা ঘটে, সে মজার ঘটনাটি হলো যে এখানে এই উল্টা বিম্ব যখন মস্তিষ্কে বিভিন্ন নার্ভের মাধ্যমে পাঠিয়ে দেয় চোখ, সে মস্তিষ্ক করে কি, দেখো এই উল্টোটাকে আবারও আরেকবার উল্টো করে দেয়, মস্তিষ্কে আরেকবার উল্টো করে দেখে। তো এই কলমটাকে যদি একবার উল্টালাম আমরা, এভাবে হলো, আরেকবার উল্টালাম, তাহলে সোজা হয়ে গেল না? এইভাবে কিন্তু দুইবার দুইটা উল্টিয়ে আমরা এই কলমটিকে আবার সোজা দেখি। প্রত্যেকটা বস্তু কিন্তু এইভাবে আমরা দেখি। জিনিসটা একটু মজার না, যে আমরা উল্টো দেখি না কেন? কারণ চোখে একবার উল্টো করবে, আবার ওই উল্টোটাকে মস্তিষ্কে আবার উল্টো করবে, ফলে বস্তুটি সোজা হয়ে যাবে। তাইলে আমরা দেখলাম আজকে কি, চোখের ত্রুটি, দুটো ত্রুটি হয়। কারণটি কি দেখো, এই হ্রস্ব দৃষ্টির কারণটি আমরা দেখেছি যে এর যে লেন্সটি ছিল, লেন্সের ফোকাস দূরত্ব যদি কমে যায় বা অক্ষিগোলক যদি ব্যাসার্ধ বেড়ে যায়, তাহলে এই ত্রুটিটা হবে। সেক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে যদি আমার দীর্ঘদৃষ্টি হয়, দীর্ঘদৃষ্টি হলে কি হবে দেখো, দীর্ঘদৃষ্টি হলে আমার এই লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে যাবে, অর্থাৎ বেড়ে গেলে, অথবা এই অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেলে এই ত্রুটিটা হবে। এবং এর প্রতিকার হলো কি করতে হবে, আমাদেরকে এখানে একটা লেন্স ব্যবহার করতে হবে, সেটা হলো উত্তল লেন্স। তো এরপরে আমাদের কি আছে দেখি তো একটু বইতে। হ্যাঁ, এখন আমাদের আলোচনা এই চ্যাপ্টারে প্রায় শেষ। এখন দেখতে হবে যে আমাদের চোখ একটি অমূল্য সম্পদ, তাই না? চোখ কিন্তু অমূল্য সম্পদ। আমাদের যেমন আমরা হাত পায়ের শরীরের যত্ন নেই, অনুরূপভাবে কিন্তু চোখ কিন্তু এর চেয়ে হাত পা থেকেও অনেক গুরুত্বপূর্ণ। তোমরা 1 মিনিট একটু চোখ বন্ধ করে থাকো, দেখো আমরা পৃথিবীর কিচ্ছু দেখতে পাচ্ছি না। একটা হাত না থাকলে কিন্তু চলা যায়, চলা যায় মানে স্বাভাবিকভাবে চলা না গেলেও মোটামুটি চলা যায়, কিন্তু একটা চোখ বা দুটো চোখে যদি না থাকে, তুমি কি খাচ্ছো, কি দেখছো, এই পৃথিবী কেমন, সেটা কিন্তু আমরা অনুধাবন করতে পারবো না। তো সুতরাং চোখের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য। চোখকে কি করতে হবে? অবশ্যই ভালো রাখতে হবে। সেই চোখকে ভালো রাখার কতগুলো কৌশল আমাদের এই বইতে আছে। সেগুলো কি? আমাদের দেখো, চোখকে ভালো রাখতে হলে আমাদের খাবার খেতে হবে, সুষম খাদ্য খেতে হবে, বিভিন্ন প্রকার শাকসবজি খেতে হবে। এই বইতে উল্লেখ করা এখানে আছে, দেখো, সঠিক পুষ্টি গ্রহণ চোখের জন্য খুবই দরকারি। ভিটামিন এ, সি ও ই সমৃদ্ধ খাবার, ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার, জিঙ্ক সমৃদ্ধ খাবার, গাঢ় সবুজ শাকসবজি ও বিভিন্ন ফল চোখের জন্য খুবই ভালো। এই ধরনের খাবার চোখকে রোগমুক্ত রাখতে সহায়তা করে। গাজর, মাছ, ব্রোকলি, গম, মিষ্টি কুমড়া, হলুদ যেগুলো আছে, যেমন পাকা পেঁপে, আম, ফল ইত্যাদি বেশি করে খেতে হবে, তাহলে আমাদের চোখ ভালো থাকবে। সেক্ষেত্রে আবার 2 নম্বরে কি আছে দেখো, ক্ষতে চোখের ঠিক যত্নের জন্য সঠিক জীবনযাপন পদ্ধতি যেমন মেনে চলা গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। সারাদিনের পরিশ্রমের পর, যে কথা বলতেছি, দেখো আমরা সারাদিন যখন ক্লান্ত হয়ে যাই তখন কি করি? তখন আমরা একটু রেস্ট নিই। এখন চোখ কিন্তু আমরা যেদিকেই যাই করি, চোখ ছাড়া কিন্তু আমরা কাজ করতে পারি না। তো চোখও কিন্তু আমাদের সাথে সাথে কাজ করছে। তো আমাদের শরীরে যেমন বিশ্রামের দরকার আছে, চোখেরও কিন্তু ঠিক একইভাবে বিশ্রামের দরকার আছে। আমরা হয়তো ভাবি যে চোখ আবার কি বিশ্রাম নেবে, অবশ্যই দরকার আছে। এই জন্য চোখকে কি করতে হবে? চোখকে তোমার পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে দিতে হবে, তাহলে চোখ ফ্রেশ হয়ে যাবে। এই জন্য আমাদের আবার কি করতে হবে জানো? বেশি বেশি টেলিভিশন দেখা যাবে না, কম্পিউটারের স্ক্রিন বেশি দেখা যাবে না, মোবাইল বেশি দেখা যাবে না, গেম খেলা যাবে না, এগুলো থেকে বিরত রাখতে হবে। কারণ এখনকার মানুষ দেখো, আমাদের সময়ে ছোটবেলায় দেখছি যে ছোট বাচ্চা ছেলেমেয়েরা চশমা পরতো না, এখন কিন্তু শহরের দিকে বিশেষ করে সমস্ত বাচ্চাদেরকে দেখা যায় যে চশমা তারা ব্যবহার করে। এর একমাত্র কারণ যে তারা এত পরিমাণ আসক্ত হয়ে গেছে স্ক্রিনের প্রতি, তাদের চোখ অলরেডি 12টা বেজে গেছে বাচ্চা অবস্থায়। জানি না
বড় হলে কি হবে একমাত্র আল্লাহই জানে যে কি হবে। অবশ্য আল্লাহ হয়তো তোমাদের এর থেকে মুক্তও করে দেবেন একভাবে, কিন্তু চোখের 12টা বেজে গেছে। তো সেক্ষেত্রে আমাদের এরকম করতে হবে। এখানে অনেকগুলো জিনিস রয়েছে। তারপরে আরেকটা জিনিস আছে যে আমরা যখন বই পড়ি তখন কিন্তু কম আলোতে বই পড়া যাবে না। কম আলোতে বই পড়া যাবে না, মোটামুটি আলোতে বই পড়তে হবে। তো আবার বেশি আলোতেও পড়া যাবে না। কম আলো যেমন চোখের জন্য ক্ষতিকর, আবার অধিক পরিমাণ আলো কিন্তু চোখের জন্য ক্ষতিকর। চোখের দুই ধরনের কোষ আছে, রড এবং কোণ। রড এবং কোণ নামক দুই ধরনের, একটি কি করে বেশি আলোতে কাজ করে, আর একটি আবার কি করে অল্প আলোতে কাজ করে। তো আমরা আজকে এই চ্যাপ্টারটি শেষ করলাম। আমি এই অধ্যায়টিকে দুটো ক্লাসে বা দুটো পার্টে আমি বিভক্ত করেছি। তো আমি আশা করি তোমরা দুটো পার্টেই দেখেছো, এবং যদি ভালো মতো দেখো ক্লাসটি তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবে। তো তোমাদের আমি অন্য অধ্যায়গুলো আবার তোমাদের সামনে নিয়ে হাজির হব। আশা করি তোমরা সেই ক্লাসগুলো দেখবে। তো ঠিক আছে, আজকে আর নয়, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।